বলো তাহলে হবে কি আমাদের স্ট্রেঞ্জ অফ 4 তাই তো হেডিং দিবি স্ট্রেঞ্জ অফ 4 বলে হেডিং দিবি স্ট্রেঞ্জ অফ 4 লাইন নাম্বার যাবে 34 থেকে 44 লাইন যাবে 34 থেকে 44 তাই গেল আচ্ছা এবার স্ট্রেঞ্জ অফ 3 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে তো বুঝে নাও যদি পড়েছো না পড়লে তো প্রশ্ন আসবে না যদি পড়েছো আর যদি কোনো মনে হচ্ছে যে এই লাইনটা জিজ্ঞেস করার আছে তো করে নিতে পারো বলো আননোন ল্যান্ড হ্যাঁ লেমেন্ট লেমেন্ট মানে বিলাপ করা শোক প্রকাশ করা দুঃখ করা এটাকে লেমেন্ট বলা তাহলে ওখানে কবি একটা বলেছিলেন যে আমি এক ধরনের মারমার শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ এই আওয়াজটা কিসের তারপর তিনি নিজেই বললেন যে আসলে এই বিলাপটা বা এই দুঃখটা যে গাছটা বুঝা গেল সেই কেজুয়ালের ট্রিটের দুঃখ বা সেই কেজুয়ালের ট্রিটের বিলাপ আর বলো বুঝে বল কোন মাটা বল সরো সরো মানে দুঃখ সরো মানে বলো আর বলো প্রশ্ন বলো আর কারো কিছু কোশ্চেন আছে বলে দাও নাই নাই তো তাহলে হেডিং দাও 9 হেডিং দাও কোয়ার্টার 1 9 হেডিং দিবে কোয়ার্টার 1 বলে ব্র্যাকেট দিবে লাইন 34 থেকে 37 লাইন 34 থেকে 37 34 নম্বর লাইন থেকে 37 নম্বর লাইন তাহলে এইবার দেখো ফার্স্ট চারটি লাইন কি পড়ছি আমরা দেখো স্ট্রেঞ্জ অফ 4 এর ফার্স্ট লাইন শুরু হচ্ছে একটা আননোন ওয়ার্ড দিয়ে আননোন ওয়ার্ড আননোন কমা দিয়ে লেখা আছে ইয়েট ওয়েল নোন unknown yet well known to the eye of faith. I have heard that oil far, far away in distant lands by many a sheltered bay, when slumbered in his cave, the water wraith. এখানে থেকে চারটি লাইন শেষ হচ্ছে ওয়াটার রেতে যে শেষ হবে চারটি লাইন হলো তাহলে প্রথম ওয়ার্ডটা যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে আননোন বলে যে শব্দটা হয়ে গেল এরপরে এখানে আননোন মানে হচ্ছে ঠিক এর আগের লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখবি নিচে লাইন দিয়া আননোন ল্যান্ড বলে আছে আগের লাইনটা দেখবি আননোন ল্যান্ড বলে শেষ হয়েছে নিচে লাস্ট লাইনটি আননোন ল্যান্ড বলে শব্দ আছে একটা ওই আননোন ল্যান্ডটাই বলছে এখানে আননোন শব্দটা তার মানে এই কোয়ার্টারের ফার্স্ট যে ওয়ার্ডটা এখানে আননোন বলতে কি রেফার করা হয়েছে লিখে রাখবি যে হেয়ার দা ওয়ার্ড আননোন এখানে আননোন যে শব্দটা আছে হেয়ার দা ওয়ার্ড আননোন here the word unknown refers to the here the word unknown refers to the here the word unknown
refers to the to the unknown land of Europe, to the unknown land, to the unknown land of Europe. E capital, E capital. Here the word unknown refers to the unknown land of Europe. এখানে unknown বলতে ওই unknown land of Europe এর কথা বলা হয়েছে। বুঝা গেল যে ইউরোপের ল্যান্ডটা কবি তরু দত্তের কাছে এখন unknown। এরপরে দেখ কি বলছে, দেখ কমান্ডে লেখা আছে ইয়েট ওয়েল নোন বলে একটা শব্দ আছে, ইয়েট ওয়েল নোন। ইয়েট শব্দটার মিনিং হচ্ছে তথাপি, বুঝলো? আর ওয়েল নোন কথাটার মানে কি? পরিচিতি, মানে আমি জানার চেষ্টা করছি আননোনটাকে। তার মানে কি, যে ল্যান্ডটা আমার কাছে আননোন, সেই ল্যান্ডটা আননোন ল্যান্ডটাকে আমি চেষ্টা করছি জানার, ওয়েল নোন করার চেষ্টা করছি। বুঝা গেল? তার মানে যে ল্যান্ডটা আমি হয়তো দাদা মারার যাওয়ার পর বাবা আমাদের নিয়ে গেল ইউরোপের ল্যান্ডে, আমরা সময়টা কাটাচ্ছি কোথায় এই মুহূর্তে? ফ্রান্স এবং ইতালিতে। সেই জায়গাটা তো আমার কাছে আননোন, কিন্তু ওই আননোনটাকে করার চেষ্টা করছি আমি, ওয়েল নোন জানার চেষ্টা করছি, পরিচিতি লাভ করার চেষ্টা করছি, চেনার চেষ্টা করছি। আচ্ছা কিসের মধ্য দিয়ে? লেখা আছে টু দা আই অফ ফেথ বলে একটা শব্দ আছে। টু দা আই অফ ফেথ অর্থাৎ বিশ্বাসের চোখ দিয়ে। আই অফ ফেথ কথাটা মানে হচ্ছে বিশ্বাসের চোখ দিয়ে। ফেথ মানে বিশ্বাস, ফেথ কথাটার মানে হচ্ছে বিশ্বাস। অর্থাৎ আমি বিশ্বাসের চোখ দিয়ে কি করার চেষ্টা করছি? বিশ্বাসের চোখ দিয়ে চেষ্টা করছি টু নো দা আননোন ল্যান্ড অফ ইউরোপ। বুঝে গেল? তার মানে থ্রু দা আই অফ ফেথ, থ্রু দা আই অফ ফেথ দ্য রাইটার ট্রাইজ টু নো দা আননোন ল্যান্ড। ওই অজানা জগৎটাকে, অজানা ভূভাগকে, অজানা জায়গাকে, অজানা দেশকে কবি বলছেন আমি জানার চেষ্টা করছি বিশ্বাসের চোখ দিয়ে। বুঝে গেল? দেখুন, তার মানে দেখবি যে কোনো জিনিস যখন আমাদের প্রথম আমাদের কাছে সব জিনিসটা চেনা হয় নাই, আমরা যখন অচেনা জিনিস কোনো কিছু একটা পাই, বুঝে গেল, আমাদেরকে বিশ্বাসের মধ্য দিয়ে সেটাকে জানার চেষ্টা করতে হবে। বুঝে গেল? মানে ধর আমি কোনোদিন ঘরের বেরাই নাই, আমি কোনোদিন পুরুলিয়া যাই নাই, কিন্তু আমাকে কোনো একটা কাজে পুরুলিয়া যেতেই হবে। আমি শুধু এইটুকু জানি যে পুরুলিয়াটা এদিকে যায় যে বাসগুলো, কিন্তু আমি এটা জানি না কোন বাসগুলো পুরুলিয়া যায়। আমাকে কোনো কাজে যেতেই হবে, বাড়ির লোকের সঙ্গ দিচ্ছে নাই, আমি এই মোড়টা দাঁড়িয়ে আছি। এবার বাস যে মুহূর্তে দাঁড়াচ্ছে আমি জানি না যে বাসটা পুরুলিয়া যাবে বলে, আমি জিজ্ঞাসা করবো কাকে? হয় যারা চাচ্ছে তাদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করবো, হয় বাসটা থেকে যারা নামবে তাদেরকে, বা সামনে থাকা কোনো দোকানকে। বুঝে গেল? বা দেখবি চাপিয়ে নিয়ে কন্ডাক্টরকে, চাপিয়ে নিয়ে আবার দেখবি দু তিনজনকে জিজ্ঞাসা করতে হয়। মানে কি, এরপরে যদি তোকে কেউ নামার সময় হোক, চাপার সময় কেউ যদি বলে দেয় যে হ্যাঁ এটা পুরুলিয়া যাবে, তার মানে তুই ওকে তো ফেথ করলিস, ওই আননোন পার্সনটাকে তো ফেথ করলিস, আননোন পার্সনটাকে তো বিশ্বাস করলিস। ওর কথা বলার মধ্য দিয়ে তুই কোথাও না কোথাও বিশ্বাস করার চেষ্টা করছিস যে এই বাসটা পুরুলিয়া যাবে। মানে আননোন জিনিসটাকে আমরা ওয়েল নোন করার চেষ্টা করি। শুধু তো বাসের এক্সাম্পল বললাম, যে কোনো জিনিসে আমরা দেখবি কোথাও না কোথাও কাউকে যে জিজ্ঞাসা করি আমি, সে জিজ্ঞাসা করার পরও যদি বলে দিই যে এখন যাবে, তার মানে কি ওকে তো আমি বিশ্বাস করি কোথাও না কোথাও ওই ওয়েল নোন জিনিসটাকে, সাথে ওই আননোন জিনিসটাকে ওয়েল নোন করার চেষ্টা করি। এই যে ফেথ ওয়ার্ডটা আছে না, এটাই পৃথিবীতে চলছে, পুরো জগৎটাই ফেথটাই চলছে। যদিও আমরা বলি নাই কেন যে লোককে বিশ্বাস করিস না রে, সবাইকে করিস না রে, কিন্তু বিশ্বাস করে বিশ্বাসটাই চলে। তুই সাইকেলটা নিয়ে ধর বেরাবি, ওই দিক থেকে গাড়ি এসছে, তোর বিশ্বাস আছে তুই তোমার ঢুকিবে না, বলে তুই সাইকেলটা নিয়ে বেরোতে পারিস। তুই ভালো করে জানিস যে ঠিক ক্রস করে আমার চলে যাবে। বুঝে গেল? তুই যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে যে গাড়িটা এসছে, ওটা ঠিক ওই বিশ্বাসে চলে, দুজনের নজরে গাড়িতে চলে। তার মানে পুরো জিনিসটা, পুরো জগৎটাই ফেটে চলে। শুধুমাত্র তাই নয়, যে আননোন জায়গাগুলো যেগুলো থাকে, আননোন জায়গা যেটাই হোক না কেন, আজকে এমনটা হলো যে তোরা প্রথমে এখানে এসেছি, আজকে আসার পর এই জায়গাটাও তোদের আননোন ছিল, এই লালপুর জায়গাটাও আননোন ছিল। তাহলে লোকের কথা শুনে হোক, যাকেও যদি কেউ দেখিস না, এবার কথা শুনে তুই অন্য কোনো একটা টিউশনে জয়েন করেছিস, হ্যাঁ তুই কোথায় যাস? না কেমিস্ট্রি যাস, তো যাকে জিজ্ঞাসা করছি ওয়াকে জিনিস নাই, যার কাছে যাচ্ছে ওয়াকেও জিনিস নেই। বুঝতে পারলি? যে ম্যাচটায় থাকে ওয়াকেও জিনিস নেই, সব খেতেই চলে, পুরোটা বিশ্বাসে চলছে। কেন না আর কেউ আছে বুঝলি? বুঝে গেল? তাহলে আমার কাছে যেটা আননোন, সেটাকে করার চেষ্টা করেছি আমি ওয়েল নোন, কিসের মধ্যে দিয়ে? টু দা আই অফ ফেথের মধ্যে দিয়ে। বুঝে গেল লাইনটা মিনিংটা? লাগবি like in this line, like in this line বে কমা দেবি, in this line লিখে কমা দেবি।
কমা দিয়ে লিখবি লাইক দা পোয়েট, in this line কমা দিয়ে লিখবি দা পোয়েট remarks that, remarks r e m a r k, r e m a r k দিয়ে একটা s দিয়ে দিবি, remarks that, remarks that হয়ে গেল, that the poet tries to know, tries to t r i e s, tries to know the, tries to know k n o w, tries to know the unknown land, tries to know the unknown land হয়ে গেল, tries to know the unknown land through the, through t h r o u g h, t h r o u g h, through the, through the eye of, through the eye of faith, f a i t h, f a i t h, through the eye of faith দিয়ে ফুল স্টপ দিয়ে দিবি। তাহলে বিশ্বাসের চোখ দিয়ে কবি এখানে বললেন আমি চেষ্টা করে গেছি ওই আননোন ল্যান্ডটাকে ওয়েল নোন করা। হয়ে গেল একটা লাইন। সেকেন্ড লাইনটাকে দেখা কি বলছে, বলছে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট অয়েল ফার ফার এওয়ে। লাইনটা দেখাবি, বলছে আমি যেন শুনতে পাচ্ছি, আমি যেন শুনতে পাচ্ছি, এই এইচ আর শব্দটা কিসের এক্সপ্রেশন? এক্সপ্রেশন অফ সরো, এক্সপ্রেশন অফ সরো। বলছে আমি শুনতে পাচ্ছি একটা আওয়াজ, আই হ্যাভ হিয়ার্ড। আচ্ছা কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? লেখা আছে দ্যাট অয়েল বলে একটা শব্দ আছে, ডাব্লিউ এ আই এল, একটা অয়েল বলে শব্দ আছে, আছে তো? আর আগের পাতায় শেষ দিক থেকে নিচ দিক থেকে একদম শেষ দিক থেকে 2 নম্বর লাইনটায় একটা লাইন আছে, 2 নম্বর লাইনটা দ্য ট্রিজ লেমেন্ট, গাছটার বিলাপ, শেষ দিক থেকে 2 নম্বর লাইনটা দেখা, ওইটার আওয়াজটা উঠেছে অয়েল। মানে আমি শুনতে পাচ্ছি ওই অয়েল শব্দটা। অয়েল ওয়াটার মানে লিখবি লাইক লাউড ক্রাই অফ পেন। এই যে অয়েল বলে যে শব্দটা আছে ডব্লিউ এ আই এল, ডব্লিউ এ আই এল, অয়েল শব্দটার মানে লিখবি লাউড ক্রাই অফ, লাউড ক্রাই অফ পেন, পি এ আই এল। লাউড ক্রাই অফ পেন কে বলা হয় অয়েল। তাহলে যন্ত্রণার যে আওয়াজ, যন্ত্রণায় যে আর্তনাদ করা, সেই চিৎকারটাকে বলা হয় কথা না কথা অয়েল, অর্থাৎ যন্ত্রণার চিৎকার। বুঝা গেল? সেটাকে বলা হয় লাউড ক্রাই অফ পেন। তাহলে যন্ত্রণায় চিৎকারটা, সেই যন্ত্রণামূলক আওয়াজটা যেন আমি শুনতে পাচ্ছি। আই হ্যাভ হেয়ার্ড, আমি কি শুনতে পাচ্ছি? এক ধরনের অয়েল। আর এই যে লাউড ক্রাই অফ পেন, এটার মিনিংটা লিখলি, এই লাউড ক্রাই অফ পেনটা কার বলে? যন্ত্রণাটা গাছটা। আগের লাইনটা আমি যেমন দেখাই দিলাম দ্য ট্রিজ লেমেন্ট, এটা হচ্ছে সেই গাছটার বিলাপটা, সেই বিলাপটা, সেই দুঃখপূর্ণ শব্দটা, আওয়াজটা আমি যেন শুনতে পাচ্ছি। যে ওই আওয়াজটা আসছে কোথা থেকে? লেখা আছে ফার ফার এওয়ে বলে দেখতে পারে, সেই দূরের জায়গা থেকে। তাহলে ফার ফার এওয়ে মানে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আওয়াজ আসছে, ও তো বর্তমানে আছে ইউরোপে, বুঝতে পারলি? তাহলে দূরের সেই জায়গা থেকে আসছে আওয়াজটা, মানে ক্যালকাটা থেকে আওয়াজ যাচ্ছে। আওয়াজটা পৌঁছাচ্ছে কোথায়? পরের লাইন থেকে দেখা, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, বলি এই দূরের দেশে, এই দূরের ভূখণ্ডে। এইবার এখানে ডিস্ট্যান্ট ল্যান্ড নাই যদি দেখা আসে, আগেরটাই আমরা আননোন ল্যান্ড পাইছিল, এখানে আসছিল না আগের পাতাটা, খেয়াল কর। আগের পাতায় লাস্ট লাইনটাই আননোন ল্যান্ড লেখা আছে, দেখে আস নাই? কিন্তু এখানে কি আছে দেখ, ডিস্ট্যান্ট কিন্তু ল্যান্ড নাই, এখানে ল্যান্ডস আছে, ল্যান্ডস, ল্যান্ড নাই। বুঝে গেল? তখন এখানে যেহেতু ল্যান্ডসের কথা বলেছে, তখন তোরা এখানে ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে লিখবি ফ্রান্স এন্ড ইটালি, ফ্রান্স এবং ইটালি। ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে এখানে লিখবি ফ্রান্স এন্ড ইটালি, ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে। তাহলে আমি যে বিলাপটা, যে আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, সেই গাছের আওয়াজটা, সেই আওয়াজটা যেন দূরের কোনো একটা জায়গা থেকে আসছে, সেই দূরের দেশ থেকে আসছে। আর সেই আওয়াজ, সেই লাউড ক্রাই অফ পেনটা গিয়ে পৌঁছেছে কোথায়? এই ডিস্ট্যান্ট ল্যান্ডে। প্রশ্ন পড়বে ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে কোন ল্যান্ডের কথা বলা হয়েছে? যদি শুধু আননোন ল্যান্ড পড়ে তখন বলবি ল্যান্ড অফ ইউরোপ, কিন্তু এখানে ল্যান্ড নাই, ল্যান্ডস আছে, তখন দাগ দেবি ফ্রান্স এন্ড ইটালি। বুঝা গেল? কারণ ফ্রান্স এবং ইটালিতে তিনি সময়টা অতিবাহিত করেছিলেন। তার 2 লাইনটার নিচটাকে ভালো তাহলে বুঝতে পারবে। তার 2 লাইন নিচে চলে যায়, তাই ওখানে লেখা আছে
ফ্রান্স আর ইটালি বলে জায়গা আছে, ওই দুটো দেশকে বোঝানো হয়েছে এই জায়গাটায় ডিস্ট্যান্ট ল্যান্ডস বলে। এই জায়গাটাই বোঝানো হয়েছে ডিস্ট্যান্ট ল্যান্ডস বলে। তাহলে এমসিকিউ কোশ্চেন করতে পারে ডিস্ট্যান্ট ল্যান্ডস বোঝানো হয়েছে কোন দুটো দেশকে বোঝানোর জন্য? ফ্রান্স এবং ইটালি। কারণ তিনি তার ওখানে সময়টা অতিবাহিত করেছিলেন এই দুটো দেশে। হয়ে গেল। দেখ, তাহলে এই ডিস্ট্যান্ট ল্যান্ডসে পৌঁছে গেছে। যে ডিস্ট্যান্ট ল্যান্ডটা কি অবস্থায় আছে? লেখা আছে বাই মেনি, অনেকগুলি কি দ্বারা, দেখ লেখা আছে এ শেল্টার্ড বে বলে একটা শব্দ আছে। শেল্টার্ড বে পালি, শেল্টার্ড বলে যে ওয়ার্ডটা আছে, শেল্টার্ড ওয়ার্ডটার মানে লাগবে প্রটেক্টেড। শেল্টার্ড বলে যে শব্দটা আছে SHELTERED, শেল্টার্ড, SHELTERED, শেল্টার্ড। শেল্টার্ড শব্দটার মানে লিখবে প্রটেক্টেড বলে, PROTECTED, PROTECTED, প্রটেক্টেড হয়ে গেল। আর আরটা দেখ বলা আছে বে বলে, BAY, বে মানে এখানে লিখবে এরিয়া, AREA, বে শব্দটার মানে লিখবে এখানে এরিয়া। তাহলে শেল্টার্ড বে কথাটার মানে হচ্ছে প্রটেক্টেড এরিয়া। মানে আমি এই মুহূর্তে যে ডিস্ট্যান্ট ল্যান্ডসের মধ্যে আছি সেটা সারাউন্ডেড হয়ে আছে, সেটা প্রটেক্টেড এরিয়ার মধ্যে পড়ে, এবং এতটা প্রটেক্টেড এরিয়ার মধ্যে আমি থাকা সত্ত্বেও দূর থেকে সেই আওয়াজ পৌঁছে গেছে ডিস্ট্যান্ট ল্যান্ডে। বুঝতে পারলি? মানে এই মুহূর্তে আমি যেখানে আছি, সেই ফ্রান্স হোক বা ইটালি, যে কোনো একটা জায়গায় তো আছে, পার্টিকুলারলি বলছে না যে ফ্রান্সের ল্যান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার টেক্সটে তোরা যদি লক্ষ্য করিস তো সেখানেও লেখা আছে ফ্রান্স আর ইটালি। আবার দুটো দুটো সমান জায়গায় একইভাবে তো দুটো জায়গায় থাকতে পারে নাই, আইদার সি ইজ ইন ফ্রান্স অর সি ইজ ইন ইটালি। তাহলে সেই জায়গাটা যে জায়গায় তিনি এখন বর্তমানে বিলং করছেন সেটা একটা প্রটেক্টেড এরিয়ার মধ্যে পড়ে। আর সেই প্রটেক্টেড এরিয়ার মধ্যে থেকে পড়েও সেখান থেকে সে যেন সেই লাউড ক্রাইটা, সেই গাছের লেমেন্ট শব্দটা শুনতে পাচ্ছে, যে আওয়াজটা ভেসে আসছে কোথা থেকে, সেই পার পার এগো থেকে, অর্থাৎ ইন্ডিয়া থেকে। বুঝে গেল? অর্থাৎ এক কথায় তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি হতে পারে আমি ডিস্ট্যান্ট ল্যান্ডে আছি, কিন্তু ভুলতে পারছি না সেই লেমেন্টের কথা, যে লেমেন্ট আমার সঙ্গে সম্পর্কযুক্ত সেই গাছটা। বুঝা গেল? মানে আমি যে মেমোরি ছাড়ি চলে এসেছি, আমার যে লেমেন্ট রিলেটেড হয়ে আছে গাছটার সঙ্গে, আমার যে দুঃখ অ্যাসোসিয়েটেড হয়ে আছে গাছটার সঙ্গে, আমার যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে গাছটার সঙ্গে, আমার যে মেমোরি তৈরি হয়েছে গাছটার সঙ্গে, গাছটার কথা ভাবিলে আমার যে ইমেজ মাথায় আসে আমার দাদাকে নিয়ে, আমার বোনকে নিয়ে, আমার বাল্যকালের স্মৃতিকে নিয়ে, সেই স্মৃতি সেই মেমোরি যেন পৌঁছে গেছে এখানেও। তাহলে তিনি ভুলতে পারেন নাই সেই মেমোরির কথা, সেই গাছের কথা কোথায় পৌঁছে পড়ে, সেই ডিস্ট্যান্ট ল্যান্ড, সেই ফ্রান্স বা ইটালিতে পৌঁছানোর পরে। তার মানে she does not forget, she cannot forget her childhood memories associated with the Kejuarian tree। অর্থাৎ তিনি ভুলতে পারছেন না, তিনি ভুলতে পারছেন না even after she stayed in Italy or France, even now in present time she is in France or Italy, but she cannot forget her childhood memories related or associated with the Kejuarian tree। গাছটার সঙ্গে সম্পর্কযুক্ত সেই মেমোরির কথা তিনি ভুলতে পারছেন না, যে মেমোরি তার যুক্ত হয়ে আছে কেজুয়ারিয়ান ট্রির সাথে। এখন তিনি আছেন একটা ফরেন ল্যান্ডে, কোথাও ডিস্ট্যান্ট ল্যান্ডে বসবাস করছে, সেই প্রটেক্টেড এরিয়ার মধ্যে থাকি পরেও সেই প্রটেক্টেড এরিয়াটাও পৌঁছে গেছে সেই মেমোরিতে, সেই লেমেন্টটা, সেই আওয়াজটা। সেই জন্য তিনি বললেন আগের লাইনটা যে কি বলছে, আই হ্যাভ ইয়ার্ড, আমি শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছি? দ্যাট ওয়েল, ওই আওয়াজটা, সেই লেমেন্টটা, সেই দুঃখটা আসছে কোথা থেকে? ফার ফার এওয়ে, ওই দূরের থেকে। আমরা জানি ইন্ডিয়া থেকে পৌঁছাচ্ছে কোথায় আওয়াজটা? ইন ডিস্ট্যান্ট ল্যান্ডসে। ডিস্ট্যান্ট ল্যান্ডস মানে আমরা লিখলাম ফ্রান্স এবং ইটালি। যে এবং ফ্রান্স এবং ইটালিটা আজকে কেমন এরিয়ার মধ্যে বসবাস করছে? দেখ লেখা আছে বাই মেনি এ শেল্টার্ড বে। শেল্টার্ড বে মানে বললাম প্রটেক্টেড এরিয়া। হলো দুটো লাইন। এবারে এই দুটো লাইন লিখে যা খাতায় লিখবি, লিখবি in present time, লিখবি in present time, in present time, কমা দিবি। the poet is, the poet is in present time, কমা দিয়ে লিখছো the poet is either in France, either EITHER, EITHER, either in France, F capital, either in France or in Italy, either in France or in Italy। The full stop,
ফুল স্টপ দেওয়ার পরে লিখবি she cannot forget, she cannot forget, forget, she cannot forget her, she cannot forget her childhood memories, she cannot forget her childhood শব্দটা একসাথে childhood memories, 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 childhood memories related with the, related, RELATED, related with the, related with the casuarina tree, related with the casuarina tree, the full stop দিবি, related with the casuarina tree, plus full stop দিবি। হলো তিনটা পরপর লাইন গেলাম আমরা, তিনটা লাইন গেলাম আমরা পরপর কিভাবে যে জায়গাটা আমার কাছে অজানা সেটাকে বিশ্বাসের চোখ দিয়ে করার চেষ্টা করেছি আমি জানা। এটা গেল এক লাইন। দু লাইনে ছিল আমি শুনতে পাচ্ছি সেই লাউড ক্রাই অফ প্যান্টা, সেই যন্ত্রণাদায়ক শব্দটা যেটা দূর থেকে ভেসে আসছে এবং পৌঁছে গেছে আমি এই মুহূর্তে যে দূরের দেশে অবস্থান করছি, অর্থাৎ সেই ফ্রান্স এবং ইটালি, এবং যে জায়গাটা একটা শেল্টার্ড বের মধ্যে অবস্থিত, অর্থাৎ একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে অবস্থান। হলো তিনটা লাইন। 4 নম্বর লাইন থেকে যা, কোয়ার্টেন নাম্বার 1 এর লাস্ট লাইনটা বলছি, লেখা আছে when slumbered, লাইনটা বুঝে, when slumbered in his cave the water rat বলে, when slumbered in his cave the water rat, আন্ডারলাইন করবি তোরা his cave জায়গাটা, আন্ডারলাইন করবি তোরা his cave জায়গাটা, আর আন্ডারলাইন করবি water rat জায়গাটা, আন্ডারলাইন করবি his cave জায়গাটা আর আন্ডারলাইন করবি ওয়াটার রেট জায়গাটা, এই দুটো জায়গাকে আন্ডারলাইন করবি। হ্যালো, আন্ডারলাইন হয়েছে তো? এবারে শুরু থেকে আস্তে আস্তে লাইন দেখে যা কি বলছে দেখ। একটা শব্দ পাচ্ছি when slumbered বলে একটা শব্দ আছে, slumbered আছে, SLUMBERED, slumbered মানে লিখবি SLUMBERED, slumbered। স্লাম্বার্ড শব্দটা মানে লিখবি ডিপ স্লিপ, স্লাম্বার্ড শব্দটার মানে লিখবে ডিপ, ডিপ স্লিপ, অর্থাৎ গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকে স্লাম্বার বলে। হ্যালো, গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকে স্লাম্বার বলে। এবার কিছুগুলো পার্থক্য থাকে, দেখবে একদিন মনে আমরা আলোচনা করছিলাম সেই স্লিপ আর স্লিপ দেয়ার, ঠিক না? শুয়ে থাকাটা স্লিপ বলছিলাম না, আর গভীর ঘুমে আচ্ছন্ন থাকাটা স্লিপ। আর আজকে একটা নতুন একটা ওয়ার্ড পেলাম স্লাম্বার বলে, এই ওয়ার্ডটা আসলে ব্যবহার হয়, হ্যাঁ, এই ওয়ার্ডটা ব্যবহার হয় সেই ধরনের ঘুমকে বোঝানোর জন্য। বিভিন্ন ঐতিহাসিক বই বা পৌরাণিক বই পাবি এই স্লাম্বার শব্দটা, যেটা বোঝানো হয় একটা দীর্ঘদিনের ঘুম। বুঝতে পারলি? ধর হয়তো কোনো একটা মুনির এসে একটা গুহার ভিতরে 7 বছর ধরে প্রবেশ করে বেরিয়েছে, বা কোনো একটা দেখবি কোনো জীবজন্তু যেটা হয়তো দীর্ঘদিন ঘুমানোর পর আজকে তাকে প্রকট হয়েছে কোনো প্রজাতিটাকে দেখতে পাচ্ছি, তাহলে দেখবে যে 7-8 বছরে, হ্যাঁ, কয়েকটা যুগ ধরে ওকে দেখতে পাওয়া যায় না, হঠাৎ করে বেরিয়েছে। এমন কোন একটা প্রজাতি হয়তো দেখা গেল বিলুপ্ত অবস্থায় ছিল, ওকে দেখতেই পাওয়া যায়। দীর্ঘদিন দেখবি আড়ালে থাকার পর দেখা গেল 2-3 বছর পর ওকে দেখতে পাওয়া যায়। ওই ধরনের ঘুম বা ওই ধরনের আড়ালে চলে যাওয়া, ওই ধরনের ঘুমকে স্লাম্বার। বুঝতে পারলি? কোন দেখবি কোন একটা রাজা হয়তো যুদ্ধে হারিয়েছিল, এই গুহায় আশ্রয় নিয়েছিল, 10-12 বছর ভিতরে ছিল, তারপরে ধরে তো আবার বেরিয়ে নিয়ে যুদ্ধ করছে, তখন ওগুলাকে বলা হয় আফটার এ গ্রেট স্লাম্বার ইন দ্য কেভ, গুহার মধ্যে দীর্ঘদিন ঘুমানোর পর আর কিছু বেরিয়ে গেছে, এগুলোকে স্লাম্বার বলে। বুঝে গেল? আর 30, 40, 20 মিনিট 15 মিনিটের ঘুমকে কি বলে? 10-15 মিনিটের ঘুম। হাতে 10 মিনিট আছে, তাহলে একটা ওষুধ নিলি, তারপরে টিউশন যাবো, কেটে উঠে 30 মিনিট হালকা করে ঘুমাই দিলি, 40 মিনিট ঘুমাই দিলি, আবার দৌড়ে চলে গেলি, এগুলাকে ন্যাপ বলে। বুঝতে পারলি? আর গোটা না পড়ে গোটা 12 টা তুই ঘুমাই ফিরে ঘুমাই দিলি, ওটা স্লাম্বার, ওটা স্লাম্বার হবে। এই সুবিধা পারলি? আর কাজ দিয়েছি, আর তুই ঘুমাইছি, কাজ করিস না, ওটা স্লিপ। আর ঘুমাই আছিস, ঘুমাই যাইস না, কাজও করছিস না, ওটা স্লিপ। বাকি বলে তাহলে এই ধরনের বিভিন্ন টাইপের ঘুম হয়। এবার দেখো কোনটা তোমাদের পছন্দ। স্লাম্বারটা ঠিক শুরু করে দিতে। দেখ এখন প্রবলেমটা হচ্ছে একটা মাঝটাই হিট শব্দ নেই,
একটা হিজ ক্যাপ বলে একটা শব্দ আছে, হিজটাই গোলদা ঘুরাবি, প্রশ্ন দেবে এখানে হিজ মানেটা কি? এখানে হিজ ক্যাপের হিজটাই গোলদা ঘুরাবি, বুঝলো? হিজটাই গোলদা ঘুরাবি, এখানে একটা হিজ শব্দ বলা আছে। এবারে হিজ ক্যাপ, তার গুহাতে, তার গুহাতে, ক্যাপ মানে গুহা, বুঝা গেল? এইবারে তোরা খাতাতে হিজ শব্দটা তুল। হিজ শব্দ যদি পরে লিখবি হেয়ার, হেয়ার দা ওয়ার্ড, হেয়ার দা ওয়ার্ড, হেয়ার দা ওয়ার্ড, এই সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবি হিজ শব্দটাকে। হেয়ার দা ওয়ার্ড হিজ refers to REFERS, REFERS. Here the word is refers to, হয়ে গেল। Here the word is refers to an owl, OWL, একটা পেঁচার গল্প আছে এখানে। হিজ মানে একটা আউলের গল্প আছে। লাইন গুলি কোশ্চেন যদি পড়ে, প্রশ্ন যদি পড়ে, এই লাইনে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে একটা আউলের রেফারেন্স আছে। হ্যালো, এবার কি জিনিস? তার মানে এমন একটা আউল যিনি কিনা তার কেভের মধ্যে আছে। আবার বলছি, একটা আউলের রেফারেন্স হলো হিজ মানে সে আছে কোথায়? তার কেভে। এবং কেভেও কি অবস্থায় আছে? এই অবস্থায়। বুঝতে পারা গেল? মানে এমন একটা এখানে আউলের তিনি ব্যাখ্যা দিলেন, উল্লেখ করলেন যে আউল একটা গুহায় অবস্থিত এবং সেখানে সে গভীর ঘুমে বেশ কিছু বছর ধরে অবস্থান করছে। এটা একটা রেফারেন্স আছে। আর লাইনটা শেষ দিকে যায়, একটা ওয়াটার রেথ বলে একটা শব্দ আছে, পাইছি? ওয়াটার রেথ পাইছি না? নাই, তাহলে ওটাকে তুল। ওয়াটার রেথ মানে লাইক ওয়াটার রেথ কি হ্যাঁ পারে যেতে ওয়াটার রেথ, ওয়াটার রেথ শব্দটা মানে লিখবি ওয়াটার স্পিরিট। ওয়াটার রেথ শব্দটার মানে লিখবে ওয়াটার স্পিরিট। ওয়াটার রেথ শব্দটার মানে লিখবি ওয়াটার স্পিরিট, SPIRIT, SPIRIT। হলো? তার মানে এই লাইনটাতে দুটো জিনিসের উল্লেখ আছে, এক একটা আউলের, আর নাম্বার 2 ওয়াটার স্পিরিট। এবারে বুঝ ওয়াটার স্পিরিট মানে কি। ওয়াটার স্পিরিট মানে হলো জলের মধ্যে দেখতে পাওয়া, হ্যালো, জলের মধ্যে দেখতে পাওয়া সেই ধরনের কোন মানুষের প্রতিকৃতি যে কিছুদিন আগে মারা গেছে। আবার বলছি ওয়াটার রেথ বা ওয়াটার স্পিরিট মানে হলো জলোচ্ছ্বাসের মধ্যে, জলের মধ্যে দেখতে পাওয়া এমন কারো ছবি, এমন কোন আকৃতি বা এমন কোন কারো রূপ যে পৃথিবীতে নাই। বুঝতে পারলে? ভালো নয়। খ্রিস্টানরা বিশ্বাস করে, যারা খ্রিস্ট ধর্ম, তারা বিশ্বাস করে যে যদি কোনো মানুষ মারা যায় আর সেই মানুষের প্রতিকৃতি বা প্রতিরূপ তুমি যদি জলোচ্ছ্বাসের মধ্যে দেখতে পাও, তাহলে নেক্সট মৃত্যুটা তোমার হবে। বুঝতে পারলে? নেক্সট মৃত্যুটা তোমার হবে। বুঝতে পারলে? এই বিশ্বাসটাকে ওরা কি বলে জানিস তো? দেখিস না এটা? এই বিশ্বাসটাকে ওরা ফরবোর্ডিং বলে ডাকে। এটা ওদের একটা বিশ্বাস যে এগুলো হচ্ছে সিম্বল অফ ডেথ। বুঝতে পারলে? মানে দেখবে তোদের নাটক আছে না, রাইডার্স টু দ্য সি বলে একটা নাটক দেখি, দেখবি নতুন একটা ইনক্লুড করেছে জেমস সিংয়ের, ওখানে স্যাম আছে সেই জিনিসটা। ছ ভাই, ছ ভাইয়ের মধ্যে শেষ ভাইয়ের নাম হচ্ছে বাটলে, দাদার নাম হচ্ছে দিদির নাম হচ্ছে ক্যাথলিন আর নোরা, মায়ের নাম মরিয়া। ভাই দেখতে পাইছে দাদার ছবিকে কোথায়? জলের মধ্যে। দাদা আর নাই, তাহলে দিদিরা আর মা কিন্তু আগে বেজাতে দিল। সব ভাইয়ের মধ্যে 5 জন মারা গেছে, শেষ একজন বাঁচিয়ে আছে, সেও শেষে মারা যাবে। এবারে ওকে ঘরবন্দি করে রেখে দিয়ে যাচ্ছি না, তুই বেড়েছি, কিন্তু ওকে বাইরে বেড়ে দিয়ে হবে, কারণ সমুদ্রে যদি না যায়, হ্যাঁ, কারণ এবার জীবিকা আবার সংসার চলে যাবে। বুঝতে পারলি? এবারে ওই যে দাদাকে দেখে এসেছে, ওখানে ওখানে বর্ণনা করা আছে যে ওইটা হচ্ছে একটা ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং মানে কি? ওই যে তুমি জলোচ্ছ্বাসের মধ্যে এমন একজনকে দেখিয়েছো যে পৃথিবীতে নাই, তার মানে তুমি দেখিয়েছো, মানে নেক্সট মৃত্যুটা তোমার। এটা একটা রূপ হলো। আর আগেটা যেটা বলেছে, স্লাম্বার অবস্থায় কেভের মধ্যে কোন মানুষ যদি দেখতে পায় কোন পেঁচাকে, আগের রেফারেন্সটা পেঁচার বলি না, যে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে কেভের মধ্যে, তাহলে ওই ধরনের রূপও যদি তুই দেখিয়ে ফেলিস, তাহলে নেক্সট মৃত্যু ঘনাটা তল যাবে।
তার মানে এই জায়গাটায় দুটো জিনিস দেওয়া আছে, রেফারেন্স অফ এন আউল, রেফারেন্স অফ ওয়াটার স্পিরিট। এই দুটোই হচ্ছে সিম্বল। কিসের সিম্বল? ডেথের। এটা যে ফরওয়ার্ডিং অফ ডেথ, সিম্বল অফ ডেথ, বুঝা গেল? এটা ওরা মনে করে যেটা কোথাও না কোথাও ভালো জিনিস নয়। আসছে টুকুটুকু মাথায় আসছে? আরো আরেকটা দেখুন, নাটককে কাঁপিয়ে দিল। এই নাম্বার 9, এই নাম্বার 9টা শুভ সংখ্যা লাগে ওদের মধ্যে, ডেঞ্জারাস নাম্বার, বুঝতে পারলি? এই নাম্বার 9টাকে ওরা খুব মানে এড়িয়ে চলার চেষ্টা করে, এই দুটো জিনিসকে। আর এই নাম্বার পাবি তাড়াতে করা হয়ে আছে, মানে পড়াতে হলে তোকে ডক্টরাই নিয়ে যাবে। আচ্ছা, তাহলে when slumbered in his cave the water ran, হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন লিখি প্রথমে, লেখ what does the, লেখ what, প্রশ্নটা লিখবি what does the, হ্যালো, লিখবি what does the term TERM, what does the term TERM, what does the term, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবে ওয়াটার রেথ শব্দটা, ওয়াটার রেথ। What does the term water rate, hello, water rate suggest, SUGGEST, what does the term water rate suggest, SUGGEST, জিজ্ঞেস করে দেবে যে ওয়াটার রেট টার্মটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে, সাজেস্ট করছে। উত্তর সোজা দিই, দেখবি লাইক the term লিখলে ওয়াটার রেট, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবে ওয়াটার রেট, the term water rate, কোটেশন শেষ। এই সাজেস্ট ওয়ার্ডটাকে লিখবে এস যোগ করে, সাজেস্টস, সাজেস্টস এস যোগ করবে, সাজেস্টস দিয়ে লিখবে ওয়াটার স্পিরিটস, সাজেস্ট দিয়ে লিখবে ওয়াটার স্পিরিটস, SPIRITS, স্পিরিটস দিয়ে ফুল স্টপ দেওয়ার পরে লিখবে ইট, ফুল স্টপ দেওয়ার পরে লিখবে ইট appears, APPEARS, it appears, APPEARS, it appears as a symbol of, as a symbol, SYMBOL, as a symbol of death, as a symbol of death, as a symbol of death দিয়ে ফুল স্টপ দেবে। বুঝলো? তাহলে এখানে ওয়াটার রেট শব্দটার মানে কি? ওয়াটার স্পিরিট। ওটা যখন প্রকট হয়, অ্যাপিয়ার হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা একটা সিম্বল, ওটা প্রতীক, ওটা কিসের? না, সিম্বল অফ ডেথের। বুঝলো? এমসিকিউ প্রশ্ন পড়বে দু টাইপের দেখবি ওয়াটার রেটকে নিয়ে। এক, ওয়াটার রেটের মিনিং জিজ্ঞেস করতে পারে, তখন দাগ দিবি ওয়াটার স্পিরিটে। আর সেকেন্ড কোশ্চেনটা পড়বে যে ওয়াটার রেট ইজ এ সিম্বল অফ, তখন দাগ দিবি ডেথে, তখন দাগ দিবি ডেথে, ওটা হচ্ছে ডেথের সিম্বল, আর মিনিংটা হচ্ছে ওয়াটার স্পিরিট। তাহলে এই লাইনটাতে দুটো সিম্বল ব্যবহার করা হয়েছে, রেফারেন্স অফ এন আউল, বুঝা গেল, যে কিনা ক্যাবে স্লাম্বার অবস্থায় আছে, আর একটা ওয়াটার স্পিরিট, বুঝা গেল। আর এই লাইনটার আরেকটা এমসিকিউ, যে হিজটাকে দিয়ে বলে দিবে, এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে, অবশ্যই দাগ দিবি, দেখবি এন আউল বলে থাকবে, তখন এন আউলে দাগ দিবি। বলে এবারে চারটা লাইন কে বুঝতে লাগবে। কোয়ার্টার নাম্বার ওয়ানটা কে বুঝতে লাগলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। বলো। তাই তাহলে লিখবে কোয়াড্রেন্ট টুটা,
কোয়াড্রেন্ট টু লাইন সংখ্যা দাঁড়াবে আমাদের 38 থেকে 41, 31 থেকে 38 থেকে 41 পর্যন্ত আমাদের লাইন দাঁড়াবে কোয়াড্রেন্ট টু। হ্যালো, নেক্সট একটা লাইন কি বলতে থাকে, and the waves gently kissed the classic shore of France or Italy beneath the moon when earth lay tranced in a dreamless swoon, and every time the music rose hyphen দিয়ে লেখা আছে before। এখানে যে একটা লাইন শেষ হলো, তাহলে ফার্স্ট লাইনে আমরা আসছি দেখ, and the waves, ঢেউয়ের কথা চলছে, বুঝে গেল ঢেউয়ের কথা চলছে। আচ্ছা, তোর টাইড আর ওয়েভটার পার্থক্য জানিস তো? টাইড আর ওয়েভ দেখবি অনেক সময় তোরা এই ওয়ার্ডটাও পাবি, এটা ঠিক আছে না? আর এই ওয়ার্ডটা এখন পাবি, হ্যাঁ জানা থাকলে বল, জানা থাকলে মুখ করে করে দেয় সেই আর কি বলে প্রার্থনা করে বেটনি দাঁড়ায় মুখ করে জয় ভাই জয় জয়। সংজ্ঞা জিজ্ঞাসা করার সময় কেমন বলতে সালক সংশ্লেষ কাকে বলে ওটাই দেখতে, ছেলে এরকম তাকে সালক সংশ্লেষ বলে শেষ কথা মিলবে কি ওটা ভুল হবে, তাকে সালক সংশ্লেষ এটাই। এবার সমুদ্রটা ধরে নিবি, সমুদ্র, হ্যাঁ এইবারে জলের ঢেউটা ধর এইভাবে এইভাবে আসে 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 আসে, আর এই সি বিচ বা সিসোর যেটা হয় বালিগাদাটা, এখানে পাথর আছে আছাড় মারে, হ্যালো। তাহলে যে অবস্থায় এই দেখ এই জায়গাটা এই টাইটটা থাকবে, আর যে অবস্থায় এইখানে পৌঁছে আছাড়টা মারছে এই কিন্তু আইসবেগ তখন ওয়েভ চলবে, টাইট অবস্থায় থাকছে এই জায়গাটায়, আর ঠিক যে পাথরটা যখন আছাড়টা মারছে ওইখানে যাই আমরা বলবো ওয়েভস, বুঝতে পারলি? এবারে যে ধাক্কাটা মারলো চারদিকে ছিটকে পড়ল তো, তাহলে সাদা ফ্যানের মতন তৈরি হয়ে যায়, তখন এই সাদা ফ্যানটাকে বলে ফোম। ওই সাদা ফ্যান যেটা হবে সেটা ফোম হবে, যেই আছাড় মারবে কোনো ওয়েভস হয়ে গেল। তুই বলতে পারবি না টাইড এসে আছাড় মারলো আসবে কোন ওয়েভস হয়ে গেল, টাইড তুই সমুদ্রের মধ্যে দেখতে পাবি যে বড় বড় ঢেউগুলো যখন আসবে, তখন এটা ওয়েভস বলতে পারবি না, তখন এটা টাইড। ঠিক আছে, আছাড়টা মারলো তখন ওয়েভস, আর যে ফ্যানটা তৈরি হলো তখন হলো ফোম, বুঝতে পারলি? ওয়েভস এর গল্প চলছে এখানে। And the waves gently kissed the classic shore. Ali, classic শব্দরে গোলদাগ ঘোরাবি, ক্লাসিক শব্দরে গোলদাগ ঘোরাবি। এমসিকিউ কোশ্চেন পড়ছে, শোরটাকে ব্যবহার করেছেন কোন ওয়ার্ডটা? এই ছোট ছোট ওয়ার্ডগুলো দিয়েছে, ক্লাসিক শোর, বুঝা গেল? তো ক্লাসিক শোর মানে লিখবি, ক্লাসিক শোর কথাটার মানে লিখবি দা সি বিচ। ক্লাসিক শোর কথাটা মানে লিখবি দা সি বিচ, সমুদ্রের যে তীর, সমুদ্রের যে তীরটাকে বোঝানো হয়েছে, সৈকতটাকে বোঝানো হয়েছে, সমুদ্রের সৈকতটাকে সেটা ক্লাসিক শোর বলছেন। এবং সেই সমুদ্রের সৈকতে এসে আজকে ঢেউগুলো যেন আছাড় খেয়ে পড়ছে, সেই ওয়েভস গুলো যেন এসে কি করছে লেখা আছে, এন্ড দ্য ওয়েভস জেন্টলি, জেন্টলি মানে আলতো ভাবে, মৃদু ভাবে। জেন্টলি বলে যে শব্দটা আছে দেখ, ওয়েভস এর পরে জেন্টলি বলে যে ওয়ার্ডটা আছে, জেন্টলি মানে হচ্ছে আলতো ভাবে বা মৃদু ভাবে, আলতো ভাবে বা মৃদু ভাবে। তার মানে কি? তার মানে যে ওয়েভস গুলো আছে তারা আলতো ভাবে পৌঁছাচ্ছে কোথায়? লেখা আছে দ্য ক্লাসিক শোরে, অর্থাৎ সেই সমুদ্রের তীরে, সমুদ্রের সৈকতের কাছে। কোথাকার সমুদ্র সৈকত? পরের লাইন, অফ ফ্রান্স অর ইটালি, আন্ডারলাইন করবি। দুটো দেশের নাম আছে এখানে, ফার্স্ট টাইম পাচ্ছি আমরা, আন্ডারলাইন করবি অফ ফ্রান্স এন্ড ইটালি, এই জায়গায় অফ ফ্রান্স এন্ড ইটালি। ফ্রান্স এবং ইটালির যে সমুদ্রের তীর, যে সমুদ্রের সৈকত গুলো আছে সেইখানে এসে যেন পৌঁছাচ্ছে আলতো ভাবে সেই ওয়েভস গুলা, যে ফ্রান্স এবং ইটালি আছে কোথায় না বিনিথ দা মুন। বিনিথ মানে আন্ডার, নিচে। বিনিথ বলে যে শব্দটা আছে, বিনিথ শব্দটার মানে লিখবি আন্ডার বা নিচে। বিনিথ শব্দটার মানে লিখবি আন্ডার বা নিচে, এটাকে বলা হয় বিনিথ। তাহলে বিনিথ দা মুন when earth lay tranced বলে একটা ওয়ার্ড আছে, when earth lay tranced, tranced ওয়ার্ডের মানে লিখবি মগ্ন থাকা, tranced, tranced শব্দটার মানে লিখবি মগ্ন থাকা।
ট্রান্স শব্দটার মানে লিখবি মগ্ন থাকা। আজ যখন পৃথিবী মগ্ন হয়ে আছে, পৃথিবী সমগ্র পৃথিবী যখন বিভোর হয়ে আছে, ট্রান্স কথাটা মানে কি বললাম? মগ্ন হয়ে থাকা, বিভোর হয়ে থাকা। কিসের দ্বারা? লেখা আছে ড্রিমলেস সুন বলে আছে, ড্রিমলেস সুন। ড্রিমলেস মানে কি? স্বপ্নহীন। আর তারপরে দেখ ড্রিমলেস এর উপর একটা ওয়ার্ড আছে সুন বলে, SWOON। সুন কথাটার মানে লিখবি ফ্যান্ট বলে। সুন বলে যে ওয়ার্ডটা আছে এটার মানে লিখবি ফ্যান্ট, FAINT। FAINT, ফ্যান্ট। ঝাপসা হয়ে যাওয়া, আবছা হয়ে যাওয়া, এটাকে ফ্যান্ট বলা হয়। ফ্যান্ট মানে ঝাপসা হয়ে যাওয়া, আবছা হয়ে যাওয়া, সেটাকে ফ্যান্ট বলা হয়। তাহলে আজকে পৃথিবী মগ্ন হয়ে আছে একটা স্বপ্নহীন ভাবে। মানে কি? মানে পৃথিবীটাই ড্রিমলেস হয়ে আছে। কেন পৃথিবীটা ড্রিমলেস? না পৃথিবীটা ফ্যান্ট? না, ওর কাছে পৃথিবীটা এই মুহূর্তে ড্রিমলেস মনে হচ্ছে, কারণ হারাইছে সে দাদাকে। পৃথিবীটা ড্রিমলেস নয়, দেখ লাইনে থাকা বলছে পৃথিবী মগ্ন হয়ে আছে স্বপ্নহীন ভাবে। লাইনটা বাংলায় তোমার বুঝবে? পৃথিবী মগ্ন হয়ে আছে স্বপ্নহীন ভাবে। পৃথিবী স্বপ্নহীন ভাবে মগ্ন হয় নাই। লেখিকা আমাদের তরুদত্ত মগ্ন হয়ে আছে, তরুদত্ত বিভোর হয়ে আছে। কিভাবে? ড্রিমলেস হবে। তার মানে পৃথিবীটা তার কাছে আর তার কাছে ড্রিমফুল বলে কোনো জায়গা মনে হচ্ছে না। বিকজ she has lost her brother, she has lost her only brother। যার জন্য আজকে এই পৃথিবীটাকেও তার মনে হচ্ছে যে পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা যেটা ড্রিমলেস। যেটা বললাম লাইনটা একই সাথে পৃথিবীতে সৌন্দর্যের বর্ণনা করছে, আর একই সাথে তার মনে হচ্ছে এই পৃথিবী জায়গাটা তার কাছে ড্রিমলেস। বাংলা বুঝবি? কখনোই ভাবিস না এইভাবে যে পৃথিবী মগ্ন হয়ে আছে স্বপ্নহীন ভাবে। না, পৃথিবী স্বপ্নহীন ভাবে মগ্ন নাই, ও নিজে আছে। বুঝা গেল? কারণ তার কাছে জগৎটা যে বিষাদের জগৎ হয়েছে, তার কাছে জগৎটা দুঃখের জগৎ হয়েছে। বলছে না? বলেই তো লাইনে বলো না যে আর্থ ইজ অলমোস্ট লাইক এ লুকিং গ্লাস। পৃথিবীটা একটা লুকিং গ্লাসের মতন বটে, কাঁচের মতন বটে। তুই যেমন ভাবে দেখবি পৃথিবীটা সেভাবে দেখাবে। তুই যদি হাসিস তোর মনে হবে পৃথিবীটা হাসিস। তার মানে কি? তুই আনন্দে আছিস তখন তোর গোটা পৃথিবী সবাইকে তো আনন্দে মনে হবে। তুই যদি বিষাদে দুঃখে থাকিস তখন সবাইকে তো তোর দুঃখই মনে হবে। বুঝতে পারলে কিছু? তাহলে পুরো জগৎটাকে লুকিং গ্লাসের মতন তুলনা করা হয়। তুমি যেমন ভাবে তাকাবে সেও তোমাকে সেইভাবে তাকাবে। তুমি ভুরু কোচকাইলে ও তোমাকে ভুরু কোচকাবে। লাইনটা ধরে আছে, ব্যাপারটা বুঝতে পারছি? যেমন ভাবে তুমি দেখবে একটা আয়নাকে, আয়নাও তোমাকে সেইভাবেই দেখে। পৃথিবীটাকে তুমি যেমন চোখে দেখবে তোমার সেইভাবেই হয়, তোমার সেইভাবেই হয়, পৃথিবীটাও সেইভাবেই হয়। বুঝতে পারলি? এবার তার মাঝে কি হয়, অনেকে ইমব্যালেন্স হয়ে ফেলে, জীবনটা হয়তো তার কাছে অতিষ্ঠ হয়ে দাঁড়ায়, সে ভারসাম্যহীনতায় ভুগে, যার ফলে তো বিভিন্ন টাইপের দেখবি হয়তো সে ডিসিশন নিয়ে ফেলে পরে হয়তো পস্তায়। কিন্তু যে মুহূর্তে ডিসিশনটা নেই সেই মুহূর্তে ওকে বুঝাবে থাকে। জিনিসটা বুঝা গেল? ওই জন্য বলে নাই সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ভিড়ের মধ্যে একা অনুভব করা। বলে নাই এটা লাইন আছে? ভিড়ের মধ্যে একা অনুভব করা ডেঞ্জারাস জিনিস। সবগুলো সং তবু ওইখানে বলছে আমার একা লাগে, ওটা ডেঞ্জারাস জিনিস। ওই ফিলিংসটা ভগবান যেমন করে, যেমন কোনোদিন না আসে। মিশবি, মিশতে শিখবি, সবাই সঙ্গে মিশে চলবি, তাহলে ফিলিংসটা কোনোদিন আসবে। বুঝতে পারলে? বিরোধিতা কারোর সঙ্গে লাগিস না, মিশবি। পাশের ঘরের ছেলেগুলা, পাশের ঘরের কাকুটা, পাশের ঘরের জেঠিমাটা হচ্ছে তোমার খারাপ, ভুলে যা, মিশবি। তবে কে ওর সঙ্গে কারবার করতে বলছে? কারবার করতে যাস না, মিশতে ভুলিস না, কারোর সঙ্গে মিশতে ভুলিস না, সবাই সঙ্গে মিশে চলবি। তাহলে দেখবি কখনোই মনে হবে নাই যে পৃথিবীটা আমার জন্য দুঃখের হয়ে গেছে। আজকে ইয়ার কাছে দুঃখের কেন বলতো? আজকে ফরেন ল্যান্ডে যায়নি, ও ভুলতেই পারছে না। আজকে ওখানে গিয়ে তোর মগ্ন থাকা উচিত ছিল, ওখানে এডুকেশনের পারপাসে গেছে, ওখানে পড়াশোনায় মগ্ন হয়ে থাকার কথা ছিল। ওখানে আননোন ল্যান্ডটাকে ওয়েল নোন করার আরো চেষ্টা করো, তবু তার ফিলিংসটা কি বলছে? যে পৃথিবী যেন মগ্ন হয়ে আছে স্বপ্নহীন ভাবে। পৃথিবী নাই, আসলে কথাটা বলছে নিজের। ও নিজে মগ্ন হয়ে আছে স্বপ্নহীন ভাবে। নিজের কাছে পৃথিবীটা মনে হয়েছে কেমন একটা বিষাদগ্রস্ত পৃথিবী, দুঃখের পৃথিবী। বুঝতে পারলি? জায়গাটাকে যাবি, দেখবি দেখবি লেখ the poet, the poet, hello, the poet seems that S-E-E-M-S, S-E-E-M-S, the poet seems that, বুঝাইলে? S-E-E-M-S, the poet seems that, কবির মনে হয়েছে,
The poet seems that the earth পৃথিবীটা কি হচ্ছে the earth is tranced, that the earth is tranced, TRANCED, ওইটিতে বানানটা দেওয়া আছে TRANCED, that the earth is tranced, মগ্ন হয়ে আছে, that the earth is tranced in hello in a dreamless way, in a dreamless way, 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 away নাই, way, WAY, full stop there পরে লিখবি actually, full stop there পরে actually, 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 hello, actually the poet herself, 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 actually the poet herself is dreamless, actually the poet herself is dreamless, hello, and actually the poet herself is dreamless and faint, FAIND, and faint, full stop দিবি, তার মানেটা কি দাঁড়াইলো অ্যাকচুয়ালি শেষ লাইন থেকে তাকাবি, আসলে অ্যাকচুয়ালি দ্য পোয়েট হারসেলফ ইজ ড্রিমলেস, কবি নিজে আসলে ড্রিমলেস, নিজে আসলে ফ্যান্ট, কোন পৃথিবীতে নয়, বুঝতে পারলে কিছু বুঝা গেল? টিউবলাইটটা আমাকে দেখে যেন কাঁদছে না, তার মানে তুমি তোমার দুঃখের কাহিনীটা শোনাচ্ছি আমাকে, টিউবলাইটটা নাই কাঁদে, তুমি ভিতর থেকে কাঁদছো, টিউবলাইটটা সেটা বুঝেছে আর সেটার বহিঃপ্রকাশ করছো আগে বলে বলে, কিন্তু অ্যাকচুয়ালি দুঃখটাই আছে তুমি, পৃথিবীটা মগ্ন নাই, আসলে নিজে মগ্ন আছে, এই ভুলতে পারছে না কেজুয়ারিনাট্রির স্মৃতিটাকে, বুঝলো? হয়েছে? এন্ড এভরি টাইম, পরের লাইন থেকে তাকাবি, এন্ড এভরি টাইম, প্রত্যেকবার মানে যতবার আমি কেজুয়ারিনাট্রিটাকে নিয়ে ভাবি ততবার, বুঝা গেল? প্রত্যেকবার, এন্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, পাইছো? দ্য মিউজিক রোজ, ওই গানটা যেন উঠে আসে, এখানে মিউজিক মানে ওই যে ল্যামেন্ট সাউন্ড অফ দ্য ট্রি, এখানে মিউজিক শব্দটার মানে লাগবে MUSIC, এখানে মিউজিক শব্দটার মানে লিখবে ল্যামেন্ট সাউন্ড অফ দ্য ট্রি, এখানে মিউজিক শব্দটার মানে লিখবে ল্যামেন্ট সাউন্ড অফ দ্য ট্রি, ওই গাছটার বিলাপ প্রতিধ্বনি, ওই গাছটার সেই শব্দ, সেই গাছটার ভেসে আসা আওয়াজ, ওইটাকে বলা হয় যে এখানে কিসের দ্বারা মিউজিকটা, বুঝেন? এভরি টাইম, প্রত্যেকবার মানে each and every time whenever I think about the memory of the কেজুয়ারিনাট্রি, যতবার আমি ভাবি সেই স্মৃতিকে নিয়ে, যে স্মৃতি জড়াই আছে কেজুয়ারিনাট্রিকে নিয়ে, আমি যতবার ভাবি আমার মনে হয় সেই মিউজিকটা, কোন মিউজিকটা? the faint sound of the tree, lament sound of the tree, sorrowful sound of the tree, ওই আওয়াজটা, ওই আর্তনাদটা, ওই বিলাপটা, ওই শোকটা, দুঃখটা, কষ্টটা কার গাছটা, ততবার যেন উঠে আসতে শুরু করে, লেখা আছে রোজ, ততবার ওই লেমেন্ট সাউন্ডটা আমার কাছে ততবার বেশি পরিমাণে উঠে আগের থেকেও, হাইফেন দিয়ে লেখা আছে বিফোর, হাইফেন দিয়ে লেখা আছে বিফোর, মানে যতবার আমি ভাবি আমার মনে হয় আওয়াজটা আরো আমার কানে বেশি পরিমাণে শোনাই পূর্বের থেকেও, বুঝা গেল? মানে আজ আমি ভাবলি কেজুয়ারিনাট্রিকে নিয়ে, আমার কানে যতটা পরিমাণে স্পষ্ট ভাবে গাছটার লেমেন্টটা ভাসে আসে, ঠিক তার পরের দিন যখন ভাবছি সেই আওয়াজটা যেন আরো বেশি প্রখর হচ্ছে, নেক্সট দিন আরো বেশি প্রখর হচ্ছে। তাহলে যতবার এভরি টাইম, যতবার আমি ভাবছি, এভরি টাইম আমি যতবার ভাবছি কেজুয়ারিনাট্রিকে নিয়ে, ঠিক ততবার সেই মিউজিকটা যেন আবার বাড়ি বেড়ে যাচ্ছে, লেখা আছে পূর্বের থেকেও, হাইফেন দিয়ে লেখা আছে বিফোর, বুঝা গেল? তার মানে তার কেজুয়ারিনাট্রি রিমাইন্ডস দ্য মেমোরি অফ দ্য পোয়েট, কবিকে তার মেমোরিকে মনে করান দিচ্ছে, শুধু তাই নয়, সে যতবার গাছটার কথা নিয়ে ভাবছে, ঠিক ততবার যেন সেই গাছটার লেমেন্ট আওয়াজটা, বিলাপ আওয়াজটা আগের থেকে আবার বেশি জোরে তার কানে এসে লাগছে। সেটুকু মাথায় জায়গাটা দেখবি, the more, দেখবি the more, MORE, the more, দেখলে
the more the poet, the more the poet thinks about the things, THINKS, THINKS. The more the poet thinks about the casualty, the more the poet thinks about the casualty, কমা দিবি, হ্যালো, কমা দিয়ে লিখবি the more, কমা দি the more, হ্যালো, the more, দেখলে the more the তারপরে যা the lament sound of the tree, the more the lament sound of the tree, the more the lament sound of the tree rises, 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 then THAN, then before, BEFORE, full stop. লাইনটা মানে কি জানেন? দেখ, the more, লাইনটা যেটা লিখলি মিনিংটা বুঝ, the more the poet thinks about the casualty tree, ঠিক যতটা পরিমাণে সে ক্যাজুয়ালিটিকে ভাবছে, ওকে নিয়ে ভাবছে, the more the lament of the tree, ঠিক ততটা পরিমাণে, বেশি পরিমাণে the lament sound of the tree rises before, than before, পূর্বের থেকে যেন আরো বেশি পরিমাণে তার কানে এসে প্রখর হচ্ছে, পূর্বের থেকে আরো বেশি পরিমাণে তার কানে এসে যেন লাগছে। বুঝলে দেখতে লাইন টুকু এসছে, টুকু হইলো এসছে না, আসছে টুকু। এখানে দেখ সেকেন্ড কোয়াড্রেন্টটা আমার মনে শেষ হলো, তাই তো? যে ঢেউ আজকে স্পর্শ করছে সৈকতকে, ফ্রান্স এবং ইটালির, যে কিনা আছে কার নিচে না চাঁদের, আজ পৃথিবী যেন মগ্ন হয়ে আছে স্বপ্নহীন ভাবে, আর প্রত্যেকবার সেইটার মিউজিক বা আওয়াজ যেন আমার কাছে বার 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 উঠেছে। তাই লেখা আছে and every time the music rose before, তাহলে চারটা লাইন, চারটে আটটা কমপ্লিট করলাম। বল এবার আটটা লাইনের মধ্যে কোনটা ঘুরে বলতে পারবো, তারপরে টার সেক্টরে যাচ্ছে, আগে বলে দাও। সেকেন্ড কোয়ার্টারের লাস্ট দুটো লাইন যেটা আমরা পেলাম, when earth lay tranced in a dreamless swoon। এবারে এখানে তিনি বলছেন যে পৃথিবী বলছে মগ্ন হয়ে যাচ্ছে, আর্থ কেমন ভাবে মগ্ন হয়ে আছে না ড্রিমলেস সুন হিসেবে, মানে সে স্বপ্নহীন হয়ে যেন মূর্ছা গেছে, স্বপ্নহীন ভাবে সে যেন আবছা হয়ে গেছে, মানে পৃথিবীটা হয়ে গেছে ড্রিমলেস আর পৃথিবীটা হয়ে গেছে ফ্যান্ট, দুটো জিনিসের অবস্থা পৃথিবীটার। আমরা এখানে ব্যাখ্যা নিলাম যে না, পৃথিবীটার অবস্থা ড্রিমলেস নয় বা পৃথিবীটার অবস্থা ফ্যান্ট নয়, আজ কবির মনের অবস্থা বা কবির কাছে পৃথিবীটা হয়ে গেছে ড্রিমলেস, কবি হয়ে গেছে নিজের ফ্যান্ট। বুঝা গেল? অর্থাৎ ফ্যান্ট শব্দটা রিলেটেড সবসময় থাকে কার সাথে না দুঃখের সাথে, কষ্টের সাথে। অর্থাৎ কবি হয়েছেন স্বপ্নহীন, কবি হয়েছেন কি না কবি হয়েছেন ফ্যান্ট, পৃথিবীটা নয়। আর যতবার তিনি মনে করেন ক্যাজুয়ালিটি গাছটাকে নিয়ে, ঠিক ততবার যেন দেখ লেখা আছে লাস্ট লাইনটা, এন্ড এভরি টাইম, প্রত্যেকবার সেই মিউজিকটা, এখানে মিউজিক মানে বললাম ওই গাছটার লেমেন্ট সাউন্ডটা, বিলাপ আওয়াজটা, দুঃখপূর্ণ শব্দটা, সেটা যেন ততবার আমার কাছে রোজ হয়ে ওঠে, মানে কি উঠে আসে। রোজ মানে এটা গোলাপটা লয়, তাহলে তুমি ভাববে ততবার গানটা হয়ে যায় গোলাপ, ততবার সেই মিউজিকটা অর্থাৎ সেই লেমেন্ট শব্দটা যেন আমার কানে উঠে আসে। কেমন ভাবে লেখা আছে বিফোর বলে, অর্থাৎ পূর্বে যতটা স্পষ্ট শুনেছি আজকে যেন তার থেকে আরো বেশি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওইটার জন্য দেখবি লাস্ট লাইনটা আমরা লিখলাম, the more the poet thinks about the casualty tree, the more the lament of the casualty tree বা the lament of the tree rises than before, সেটা যেন আবার বেশি বেশি পরিমাণে কবির কানে বাজছে, কবির কানে প্রখর হচ্ছে। আর বল তাহলে হেডিং দিবি রাইমিং টার্সেট, RHYMING, রাইমিং টার্সেট, TERCET,
হেডিং দিবে রাইমিং টার্সেট বলে, তাই না? লাইন চলে আসবে আমাদের 42 থেকে, না দেখ 42 টু হাইফেন 44। লাইন নাম্বার 42 থেকে আসবে লাইন নাম্বার 44 পর্যন্ত, 42 43 44 তিনটা লাইন দেখ কি আসছে বলছে। দেখ মাইন ইনার ভিজন, ফার্স্ট লাইন দেখ, মাইন ইনার ভিজন রোজ এ ফর্ম সাবলাইম, thy form o tree, as in my happy prime I saw thee in my own loved native clime। তিনটা পর্ব লাইন। ফার্স্ট লাইন দেখি বলছে, বলছে মাই ইনার ভিজন, অন্তর্দৃষ্টি। ইনার ভিজন কথাটা মানে অন্তরের কাল্পনিক দৃষ্টি, ইনার মানে অন্তর্বর্তী ভেতরের, আর ভিজন কথার মিনিং বটে কাল্পনিক দৃষ্টি, বুঝলো? তাহলে আমার মনের কাল্পনিক দৃষ্টিটা মাই ইনার ভিজন, বুঝে গেল? তাহলে মাই ইনার ভিজন মানে কি, মানে দ্য ইনার ইমাজিনেশন অফ দ্য পোয়েট, এটা বুঝে গেল। এটা ইনার ভিজন বলে যেটা দেওয়া আছে, ইনার ভিজন বুঝা, বুঝলো? ইনার ভিজন মানে কি? ইনার ভিজন মানে হচ্ছে ইনার ইমাজিনেশন, ইনার ইমাজিনেশন অফ দ্য পোয়েট, ইনার ইমাজিনেশন অফ দ্য পোয়েট। আরে অন্তরের ভেতরের কাল্পনিক শক্তিটা, ভিজন মানে কি বললাম, কাল্পনিক দৃষ্টি। কাল্পনিক দৃষ্টি মানে কল্পনার মধ্য দিয়ে তুই যেটা দেখিস, বুঝতে পারলে? যে নিজের ঘরে লাইন গান তো মনে করলো, তুই যেটা ভাববি এখন মনে মনে যে ভিজন, বুঝতে পারলি? যেমন তোর প্লেটা মনে করলো, প্লেটে কি আছে ভাবনা, সেই একটা এই আছে ওই আছে, বা তোর রুমটা যে রুমটা তুই পড়িস বা পড়তে বসে সেটা তুই চোখটা নুমলেই তো দেখতে পাবি। তাহলে এই যে তুই দেখতে পাবি, এটা তোর ভিজনটা, অর্থাৎ ওটা কি ইমাজিনেশন, ওটা তুই কল্পনা করছিস, অন্তরের কল্পনা, যেটা হচ্ছে ইনার ভিজন। তাহলে ইনার ভিজন মানে বললাম আমরা ইনার ইমাজিনেশন অফ দ্য পয়েন্ট, বুঝলো? তাহলে বলছি দেখ মাই ইনার ভিজন, আমার অন্তরের যে কাল্পনিক দৃষ্টিটা প্রতিনিয়ত যেন উঠতে থাকে, দেখ রাইজ থেকে রোজ হয়, ওই রাইজের রোজটা বটে উঠে আসা, রাইজ থেকে রোজটা বটে, বুঝলো? তাহলে বলবি আমার মনের কাল্পনিক দৃষ্টিটা হয়ে গেল গোলাপ, না উঠে আসা হয়ে গেল। কেমন ভাবে দেখ লেখা আছে, এ ফর্ম সাবলাইম বটে, এ ফর্ম, ফর্ম লয় ফর্ম বটে, দেখ রূপ, ফর্ম মানে একটা রূপ, একটা চিত্র, একটা আকার। কিসের আকার? দেখ লাইনটা দেওয়া আছে, একটা সাবলাইম বলে একটা শব্দ আছে, সাবলাইম, SUBLIME, সাবলাইম মানে নোবেল। সাবলাইম বলে যে শব্দটা আছে, সাবলাইম মানে লিখবি নোবেল, NOBLE, NOBLE, নোবেল মানে মহান। সাবলাইম কথাটা মানে লিখবি নোবেল বা মহান। হ্যাঁ, কোনটাকে মহান বলছে? তার ইনার ভিজনটাকে প্রশ্ন দিবে, ইনার ভিজনটাকে মহান বলার কারণটা কি? হোয়াই ধর এই ধরনের কোশ্চেন এলো যে হোয়াই ডাজ দ্য পোয়েট সে হিজ ওন ইনার ভিজন এট সাবলাইম, মহান কেন বলছে? তো ভাব ইমাজিনেশন তো বাড়া, যে ওনার নিজের ইনার ভিজনটাকে তিনি মহান কেন আখ্যা দিচ্ছেন, সাবলাইম কেন বলছেন? এমসিকিউ পড়িবে, সাবলাইম ওয়ার্ডটা এমসিকিউ পড়িবে, সাবলাইমকে বলতে ঘুরবি, বলবে তার ইনার ভিজনকে তিনি কি বলেছেন, সাবলাইম বলেছেন। প্রশ্ন হচ্ছে কেন, কেন, হোয়াই? তার কারণটা হচ্ছে ওনার ইমাজিনেশন মধ্যে চাইল্ডহুড মেমোরিটা আছে, আর ওর মেমোরিটা মহান, যে ইমাজিনেশনটা মহান, বুঝতে পারলি? আমার ইমাজিনেশনটা যদি মহান হয় মানেটা কি, আমি যেটা ভাবছি ওটা মহান জিনিস, ওটা তার জন্য আমার ইমাজিনেশনটা মহান। ইমাজিনেশন কোন একটা মানুষের তুই মহান কখন বলবি, যখন যেটা চিন্তাও করছে সেটা যখন মহান হবে। বুঝতে বুঝতে পারা গেল? ভালো নয়। যেমন কালকে লালপুরে একটা আন্দোলন হতে চলেছে, আমাকে কিন্তু বারবার এসে রিকোয়েস্ট করেছে তোমার ছেলেগুলোকে সবগুলোকে নিয়ে আসবে, এখানে জড়ো, বুঝতে পারলি? আমি কিন্তু টিউশনে কাউকে বলেই নাই, কারণ আমি কখনোই চাই নাই যে আমার ছেলে ছেলেগুলাকে বিরোধিতার জায়গায় নিয়ে যাওয়া, কারণ ওইখানে তার রিক্সটা কেউ নিতে চাইছে না। মানে ওই যে একটা ছাত্র নিগ্রহ চলছে না, ওদের কারণে একটা আন্দোলন হবে কালকে কলেজ, এই মোড় কমিউনিটি হলটা থেকে পুঞ্চা রোডের ওই বড় জোর ওই মোটরসাইকেল শোরুম ফোরুম যেগুলো আছে, সেকেন্ড হ্যান্ড যেগুলো দোকানগুলো আছে পুঞ্চা রোড, ওগুলার থেকে আশা করতে বুঝা গেল। তাহলে আমাকে বলেছিল, শুধু আমাকে লাগে, যতগুলো আছে যারা যারা পড়ায় সবাইকে বলেছে
স্টুডেন্টগুলোকে নিয়ে ওকে 9টার সময় জড়ো হয়ে যায়। বুঝে গেল? তাহলে বলার মানে কি আমি তার তো শোনাই দিলি ফার্স্ট বেচারে গুলো স্টাফ জানে না। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, এবার ব্যাপারটা কি জানিস, তুই যদি বলিস মানে এটা হিউম্যান বিং হিসাবে এগুলাই অন্তর্গত মানে অংশগ্রহণ করা দরকার, মানে শুধু পড়বো কেনে জিনিসগুলোও থাকতে হয়, তাহলে আমি চিন্তা ভাবনার কি বিকাশ হয়েছে। আর আমার তো বইটা চিন্তা ভাবনা থাকে, আমি ভাবতেছিলি কি বলতো যে আমি 9টার সময় ছেলেগুলো পড়াই দিলে তাহলে আমি ক্লাস মিস মানে 11 ক্লাসটা তোদেরটাই যাবে 8:45 যেটা থাকে, কারণ 9টা থেকে গেছে আমি যে গুছাই দেবো তো আমাকে মেকআপ করতে হবে, দলটাকে মধ্যে দিবে কেমন মেকআপ যে সকালে যাবে একবার আন্দোলন করে গেল তো ক্লাসটা মেকআপ করে দিবে কি মানে যে মেঘের আগের দিন ক্লাসটা ক্ষতি হইলো, ক্ষতিটা কার আমার আছে, আমাকে তো রিপিট করতে হবে না। তোরা যদি যাস আমার কোনো বাধা না যেতেই পারিস, আন্দোলনে সামিল হবি, সবাই সঙ্গে চিৎকার করে গেলে যাবি, এবার কি খাইতে দিবে বেটা আমি জানি না, জিজ্ঞেস করছি নাকি খাইতে দিবে বেটা ভাই আমি জানি। একটা লেকচার দেখলাম যে একটা গ্রুপ করেছে, আমাকে দেখলাম ইনক্লুড করেছে, ওখানে দেখে লিখেছে সবাই 9টার সময় আসবে, পাইলে একটা প্লেকার্ড লিখে আসবে। তোমাদের যদি মনে হয় যাবো দেখবে, না এলে রাস্তা ধারে দাঁড়িয়ে হলে তবু দেখবে, বুঝতে সেটা তোমাদের ব্যাপার, চেষ্টা করবে 9টার সময় হয়ে যাবে। এখন আমাকে একটু আগে মেসেজ করেছিল, হোটেলে ছিলি তখন লিখেছে যে যে ভাই তোমার কাছ থেকে কত জন আসতে চলেছে, আমি সিনে নিয়ে যাবে কিছু তো লিখতে হবে কত জন, আর আমি তো জানি না কজন টিউশন আছে কে জানি যাবে কজন এটা কি করে বলি, ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আমি ভাই সিন করি না, আমি যে সিন করছি না এটা তোদের দোষ, তোরা জানাবি আমাকে কজন যাচ্ছে তাহলে বলে দেবো। দেখ তাহলে মাই ইনার ভিজন রোজ এ ফর্ম সাবলাইন, প্রশ্নটা লিখবি লেখ সাবলাইনটা গোলটা ঘোরালি, প্রশ্নটা লিখবি হোয়াই ডাজ দ্য পোয়েট, প্রশ্নটা লিখবি হোয়াই ডাজ দ্য পোয়েট, হোয়াই ডাজ দ্য পোয়েট call her vision, why does the poet call her vision, কবি কেন বলেছে তার নিজের ভিশনটাকে, why does the poet call her vision as সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবে সাবলাইম শব্দটা, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবে সাবলাইম শব্দটা, সাবলাইম। why does the poet call her vision as sublime, কবি কেন নিজের ভিশনটাকে সাবলাইম বলে, সাবলাইম মানে আমরা লিখে নিয়েছি মহান নোবেল, উত্তরটা লিখবি লাইক দ্য পোয়েট, উত্তরটা লিখবে দ্য পোয়েট, কল ওয়ার্ডটাকে নিয়ে এসে যোগ করে কলস, দ্য পোয়েট কলস হার ভিজন, দ্য পোয়েট কলস হার ভিজন অ্যাজ সাবলাইম, দ্য পোয়েট calls her vision as sublime because she thinks about, because she thinks thinks, because she thinks about her childhood memories, because she thinks about her childhood memories, childhood memories through her, through THROUGH, through her THROUGH, through her vision, through her vision। এই পুস্তকে আজকে সে তার ভিশনের মধ্য দিয়ে চাইল্ডহুড মেমোরিকে ভাবছেন বলে তার সেই ভিশনটাকে তিনি বলছেন সাবলাইম বলে, কারণ তার ভিশনের মধ্যে কে আছে, তার চাইল্ডহুড মেমোরিতে আছে, এই জন্য সাবলাইম। হ্যালো, নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন বলছে দাই ফর্ম, পাইছে বুঝে, দাই ফর্ম, দাই মানে ইয়োর, THY বলে যে ওয়ার্ডটা আছে, দাই শব্দটার মানে লিখবে ইয়োর বলে, দাই ফর্ম মানে কি, তাহলে ইয়োর ফর্ম, তাহলে ইয়োর ফর্ম মানে কি দা ফর্ম অফ দা ট্রি, গাছটাকে বলি, এখানে দাই বলতে কাকে বোঝাচ্ছে রে, গাছটাকে বলছে, গাছটার রূপটা, দাই ফর্ম বলছে তোমার যে রূপটা, তা কমা দিয়ে লেখা আছে ও ট্রি, পাইছি কমা দিয়ে, তার মনে হয় না হ্যাঁ রে যে গাছটাকে ডাকছে, আসছে না, এই জায়গাটা একটা অলংকার আছে মনে রাখবি, এই ও ট্রিটার জায়গাটা একটা আন্ডারলাইন করবি। তারা ক্লাস করেছিলি কি, ক্লাসটা কি ছিল বলো অলংকারটা,
না 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 ভালো পোট্রি যে ডাকছে তুই কি ক্লাসটা করিস মনে করছিস হ্যাঁ চলিও আমি জিজ্ঞেস করতে জানছে তো তোমাকে ব্যবহার হচ্ছে আসে দাঁড়াকে পড়িলে দাঁড়া বলে দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম অলঙ্কারটা পরে আসছি দাই ফর্ম ও ট্রি বুঝে ও গাছ তোমার এই যে রূপটা এই রূপটা কি মনে করিয়ে দেয় আমাকে বুঝে লেখা আছে অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম বলে শেষ দিকে একটা শব্দ আছে হ্যাপি প্রাইম ওকে বলবি হ্যাপি প্রাইম মানে লিখবি হ্যাপি প্রাইম কথাটার মানে লিখবি হ্যাপি প্রাইম হ্যাপি প্রাইম শব্দটার মানে লিখবি লাইক হ্যাপি ওল্ড ডেজ হ্যাপি ওল্ড ডেজ বা লিখবি ইয়ার্স হ্যাপি ওল্ড ডেজ বা ইয়ার্স হ্যাপি ওল্ড ডেজ বা ইয়ার্স তার মানেটা কি মানে ডাকছে কি বলি ডাকছে বুঝে ও গাছ ও ট্রি তোমার কথা ভাবলে আমার মনে পড়ে অতীতের কাটানো সেই প্রাইম টাইম গুলা হ্যাপি প্রাইম বলতে কি হ্যাপি ডেজ গুলা গুড মেমোরিজ গুলা তাহলে তুমি হইলে আমার সোর্স ইউ আর দা সোর্স কিসের সোর্স অফ মাই হ্যাপিনেস কারণ তোমার কথা ভাবলে আমার নিজের বাল্যকালের হ্যাপি ডেজ গুলার কথা মনে পড়ে তাই বুঝলি মানে তুমি হইলে আমার কাছে হ্যাপি প্রাইম তুমি হইলে আমার কাছে হ্যাপি প্রাইম মানে কি কারণ তুমি আমার সোর্স হ্যাপিনেসের কারণ তুমি আমাকে সাহায্য করো মনে করতে আমার অতীতে ছেড়ে আসা বাল্যকালে ছেড়ে আসা হ্যাপি প্রাইম গুলা হ্যাপি প্রাইম মানে কি বললাম হ্যাপি গুড ডেজ গুলা হ্যাপি ডেজ গুলা বুঝতে পারলে হ্যাপি মেমোরিজ গুলা হ্যাপি ইয়ার্স গুলা যে ভালো ভালো দিনগুলি যে ভালো ভালো বছর গুলা কাটাই এসেছি তোমার লিস্টটাতে আজ তোমাকে মনে করলে সেই হ্যাপি প্রাইম গুলো আমার মনে পড়ে বুঝতে পারলি মানে লিখবি লাইক অ্যাকর্ডিং টু দা পয়েট খাতাতে লিখবি অ্যাকর্ডিং টু দা পয়েট according to the poet according to the poet देखो कमा देवी कमा नहीं लिखबी the casuarina tree the casuarina tree the casuarina tree कौन से ले the casuarina tree reminds R E M I N D S R E M I N D S reminds her reminds her good old times full stop therefore लिखबी good old times the full stop therefore लिखबी the tree is the full stop therefore the tree is the source the tree is the source S-O-U-R-C-E the tree is the source of her happiness the tree is the source of her happiness the tree is the source of her happiness মানে আমি যখনই তোমাকে দেখি লাইনটা তাকাবি I saw thee লাইনটা তাকাবি মানে আমি যখনই তোমাকে দেখি I saw thee মানে ইউ TH ডবল ই বলে একটা ওয়ার্ড দেখ পরের লাইন যায় ডি শব্দটার মানে লিখবি ইউ বলে মানে গাছটাকে বলছে I saw thee এখানে ডি শব্দটার মানে লিখবি ইউ তাহলে I saw thee আমি যখনই দেখি আমি তোমার মধ্যে দেখতে পাই কোনটাকে দেখে লেখা আছে ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম আন্ডারলাইন করবি নেটিভ ক্লাইম শব্দটা আন্ডারলাইন করতে পারবি আন্ডারলাইন করবি নেটিভ ক্লাইমটাই অর্থাৎ আমি তোমাকে যখনই দেখি আমার মনে পড়ে কোনটাকে না আমার সেই লাভ যেটাকে আমি ভালোবাসি নেটিভ ক্লাইমটা প্রশ্ন পড়ছে এখানে দেখ যে নেটিভ ক্লাইম বলতে কি বোঝানো হয়েছে দেখবি লাস্ট প্রশ্নটা লিখবি লেখ হোয়াট প্রশ্নটা লিখবি হোয়াট ডাজ দা টার্ম TERM what does the term the single quotation দিয়ে লিখবে নেটিভ ক্লাইম শব্দটা নেটিভ ক্লাইম the single quotation says
What does the term native climb quotation says? ये quotation says पर पूरा लिखिए refer to REFER 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 तब to to refer to दीजिए क्या सुनो तो what does the term native climb refer to दीजिए क्या सुनो तो तो सही है the term थी like the term the single quotation दिए like native climb शब्द था native climb quotation says दिए like refer what again as जो करे refers to the climb of CLIME climb of native land climb of native NATIVE climb of native land ये full stop है climb of native land लिखे full stop है full stop देर पर लिखे भी C full stop देर पर लिखे भी C remembers लिखे ऐसे जो पर भी C remembers her deer deer casuar in a tree DEAR she remembers her deer casuar in a tree hello casuar in a tree in her motherland শব্দটা একসাথে মাতৃভূমি সে আজকে যেন কথা না কথা রিমেম্বার করছে মনে করছে তার সেই ডিয়ার কেজুয়ারিনা ট্রিটাকে যে কেজুয়ারিনা ট্রিটা আছে কোথায় না তার নিজের মাদারল্যান্ডে মাতৃভূমিতে আমরা জানি এখানে মাদারল্যান্ড বলতে ইন্ডিয়াকে বোঝাচ্ছে আর সেইটাকে তিনি ব্যবহার করছেন নেটিভ ক্লাইম্ব বলে অর্থাৎ আমি যখনই তোমাকে দেখি বা যখনই তোমাকে নিয়ে ভাবি আমার মনে পড়ে কোনটা আমার মনে পড়ে আমার নিজের নেটিভ কান্ট্রিটা আমার নিজের নেটিভ ল্যান্ডটা তার মানে একদিকে যেমন তুমি বটো আমার সোর্স আমার হ্যাপিনেসের সেই একই রকম ভাবে তুমি বটো আমার সেই রিমাইন্ড করার বস্তুটা যাকে আমি ভাবিলে বা যা দেখলে আমার মনে পড়ে আমার নিজের নেটিভ ল্যান্ডটাকে বা নিজের নেটিভ কান্ট্রিটাকে হইলে পরপর তিনটা লাইনে পরপর কি পাইলাম যে আমার যে ইনার ভিজন আমার যে অন্তর কল্পনা অন্তর্দৃষ্টি অন্তরের যে কল্পনা বা ইমাজিনেশন সেটা যেন অনেকটা পরিমাণে সাবলাইম আমার কাছে মহান কেন কারণ আমার ইমাজিনেশনের মধ্যে কে আছে আমার চাইল্ডহুড মেমোরিতে আছে তার জন্য আমার ইমাজিনেশনটাকে আমি বললাম সাবলাইম এটা আমরা একটা এমসিকিউ সাবলাইম দিই কি বলছে এই যে গাছটার যে রূপটা এটার ফর্মটা এটা আমার কাছে কোথা না কোথাও হ্যাপি প্রাইম কথাটার মানে বললাম হ্যাপি ডেজ হ্যাপি ওল্ড এজ তার বাল্যকালে শৈশবকালে কাটানো সেই ভালো দিনগুলা ভালো বছরগুলা যেগুলাকে তিনি বললেন হ্যাপি প্রাইম আমরা ব্যাখ্যায় লিখলাম যে হ্যাপি প্রাইম বলতে এখানে আমরা ইঙ্গিত করলাম যে তাহলে এই কেজুয়ারিনা ট্রিটা কোথাও না কোথাও একটা সোর্স অফ হ্যাপিনেস বটে কার কাছে না আমাদের কবির কাছে তিনি যতবার কাজটাকে নিয়ে ভাবেন তিনি তার বাল্যকালে ফেলে আসা ভালো দিনগুলোর কথা মনে করতে পারেন আর লাস্ট লাইনে পড়লাম আমরা কি যে এই গাছটা কি করে এই গাছটাকে বলছে আমি যতবার দেখি ততবার আমার মনে পড়ে আমার নেটিভ ক্লাইমের কথা আর নেটিভ ক্লাইম কথাটা মানে বললাম যে নেটিভ ল্যান্ডটাকে এবং নেটিভ ল্যান্ড বলতে তার কাছে একটাই বস্তু সেটা হচ্ছে কেজুয়ারিনা ট্রিটা যে কেজুয়ারিনা ট্রিটা তার মাদার ল্যান্ডে অবস্থিত আর যে কেজুয়ারিনা ট্রিটাকে সে রিমেম্বার করতে পারে যখনই সে দেখতে পায় এই গাছটাকে বল এবারে 11টা লাইনের মধ্যে কার কি প্রশ্ন কার কোনটা প্রশ্ন ভিতরে